ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৯। এরপরে জানাবো সিরিয়ার আলেপ্পো শহরের অর্ধেকের বেশি এলাকা বিদ্রোহীদের দখলে। এরপরে জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। ট্রাম্পের প্রস্তাবে সুর নরম জেলেনস্কির। এবং সর্বশেষ রয়েছে ভারতে হিন্দু প্রতিবেশীর চাপে বাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছেন মুসলিম দম্পতি। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, এছাড়াই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৯। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। নতুন মৃতদের নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৬০০ জনের বেশি। শুক্রবার গাজার শরণার্থী শিবির ও হাসপাতাল এলাকায় এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার। ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরায় বলা হয়, মধ্য গাজার নসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৬ শিশু ও ৫ নারীসহ ২০ জনেরও বেশি নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় কামাল আদওয়ান হাসপাতালের কাছে ধারাবাহিক বিমান হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। উদ্ধারকারীরা যেতে না পারায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপে নিয়েছে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। ইসরায়েলি ট্যাঙ্ক এবং ড্রোনগুলো কামাল আদওয়ানের চারপাশে যে কোনো চলন্ত বস্তু দেখলে গুলি করছে, সেটি হাসপাতালের ভেতরে হোক বা কাছাকাছি। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় পর্যন্ত ৪৪,৬১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৫,৮৩৪ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি, ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০ বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মূলত গাজা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। জাতিসংঘের তথ্যমতে ইসরায়েলের হামলার কারণে গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৭০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকা বিদ্রোহীদের দখলে। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে উত্তপ্ত সিরিয়া। গৃহযুদ্ধের দাবানলে আবারও পড়তে শুরু করেছে পুরো দেশ। নিহতের সংখ্যাও বেড়েই চলেছে। বুধবার শুরু হওয়া বিদ্রোহীদের অভিযোগে অভিযানে এখন পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এরই মধ্যে দেশটির ঐতিহাসিক ও বৃহত্তম শহর আলেপ্পোর অধিকাংশের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। এদিকে বিদ্রোহী বাহিনীকে দমনে ২০১৬ সালের পর শনিবার প্রথম রাশিয়া আলেপ্পোর বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবার শুরু হওয়া অভিযান ক্রমশ বাড়ছে। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং এই অভিযান গত কয়েক বছরের মধ্যে সিরিয়া সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণ। বিদ্রোহীরা ২০১৬ সালে সরকারি বাহিনীর ধাওয়া খেয়ে আলেপ্পো থেকে বিতাড়িত হওয়ার পর এবারে প্রথম শহরটিতে প্রবেশ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আলেপ্পোর বিমানবন্দর এবং শহরে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার ভোরে বিদ্রোহীরা শহরের বেশিরভাগ অংশ কোনো বড় প্রতিরোধ ছাড়াই দখল করেছে। সংস্থাটির এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, সরকারি বাহিনী পিছু হটায় কোনো লড়াই হয়নি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মুখপাত্র বলেছেন, নগর পরিষদ, পুলিশ স্টেশন, গোয়েন্দা অফিস সব খালি। এমনটা আগে কখনো ঘটেনি। এর আগে শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলেপ্পো ও ইদলিব প্রদেশের কিছু শহরে বিদ্রোহীরা পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই অঞ্চলগুলোতে হায়াত তাহরির আল-শাম এসটিএস ও মিত্রবাহিনী বুধবার থেকে আক্রমণ চালাচ্ছে। ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী এসটিএস এর সঙ্গে যুক্ত একটি চ্যানেলে প্রকাশিত ভিডিওতে বিদ্রোহী যোদ্ধাদের আলেপ্পোর ভেতরে যানবাহনে চলাচল করতে দেখা গেছে। বিবিসি ভিডিওটির অবস্থান জিও লোকেশন শনাক্ত করে নিশ্চিত করেছে যে এটি পশ্চিমাঞ্চলের একটি শহরতলিতে ধারণ করা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাদের একজন প্রতিবেদক শুক্রবার আলেপ্পোর ঐতিহাসিক দুর্গের সামনে সরকার বিরোধী যোদ্ধাদের রেখেছেন। উল্লেখ্য, ২০১১ সালে গণতন্ত্রপন্থী আন্দোলন দমনের পর সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধে এখনো পর্যন্ত ৫ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী অস্থিরতার সুযোগ নিয়ে সিরিয়ার বড় অংশ দখল করে নেয়। পরে সিরিয়ার সরকারি রাশিয়া ও অন্যান্য মিত্রদের সহায়তায় অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করে। ইদলিব এখনও বিদ্রোহীদের শেষ শক্ত ঘাঁটি।
এটি মূলত এসটিএস এর নিয়ন্ত্রণে থাকলেও তুরস্ক সমর্থিত বিদ্রোহী এবং তুর্কি বাহিনীও সেখানে অবস্থান করছে। শুক্রবার সিরিয়া ও রাশিয়ার বিমান বাহিনী ইদলিবের কাছে 23টি বিমান হামলা চালায় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। রুশ বাহিনী জানিয়েছে তারা চরমপন্থী শক্তির উপর হামলা চালিয়েছে। কেমব্রিলের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সিরিয়া সরকারকে দ্রুত শৃঙ্খলা পুনরুদ্ধারে রাশিয়া সমর্থন দিচ্ছে এবং সিরিয়ার সার্বভৌমত্ব হুমকির মুখে। এর আগে ইদলিবে 2020 সালে রাশিয়া ও তুরস্কের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে বুধবার এসটিএস ও মিত্রা নতুন করে অভিযানের ঘোষণা দেয়। তারা সরকার ও মিত্র মিলিশিয়াদের উপর অঞ্চলটিতে উত্তেজনা বাড়ানোর অভিযোগ তোলে। বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহীরা দ্রুত অগ্রসর হয়েছে কারণ সিরিয়ার মিত্র ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়েছে। এদিকে গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় আবারও হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। গত এক বছরে কয়েক দফায় ইসরায়েল আগ্রাসনের শিকার হয়েছে সিরিয়া। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই নতুন করে দেশটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তাদের সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহকে শক্তিশালী হতে সহায়তা করলে সিরিয়াকে চরম মূল্য দিতে হবে। গাজার লেবাননে তাণ্ডবের পাশাপাশি সিরিয়াতেও গত এক বছর ধরে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ বিষয়ে তেল আবিবের বক্তব্য ছিল, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ট্রাম্পের প্রস্তাবে শূন্যরম জেলেনস্কির। প্রায় 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার ইতি টানার ইঙ্গিত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নেটোর সুরক্ষা পেলে যুদ্ধবিরতি সম্ভব বলে ইঙ্গিত দিলেন তিনি। গতকাল যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক স্টুয়ার্ট রামেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, আমরা যদি এই যুদ্ধে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে আমাদের নেটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই একরকম লেখা হয়ে গিয়েছিল ইউক্রেনের যুদ্ধের ফল। এরপরও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শেষ চেষ্টা স্বরূপ ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি ও আর্থিক সহায়তা দিয়েছিলেন। তাতেও দমে যায়নি রাশিয়া। ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। আর এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে নতুন প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর তা মেনে নিয়ে এখন যুদ্ধবিরতির কথা ভাবতে শুরু করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে ট্রাম্প প্রশাসন জেলেনস্কিকে প্রস্তাবে জানিয়েছে, প্রায় 3 বছরের যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করেছে সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট নেটোর সদস্যপদ দেওয়া হবে। সেই প্রস্তাবেই এখন মেনে নেওয়ার কথা ভাবছে জেলেনস্কি। তিনি বলেছেন, আমরা প্রথমে নেটোর ছাতার তলায় যেতে চাই, এরপর ইউক্রেনের যেসব অঞ্চল বেদখল হয়েছে সেগুলো পুনরুদ্ধারে কূটনৈতিক পন্থায় অগ্রসর হতে চাই। আমার মনে হয় এটা সম্ভব। তবে ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেগুলোকে আমরা রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারি না। এটা অসম্ভব এবং ইউক্রেনের সংবিধান বিরোধী। এটিকে এই যুদ্ধে ইউক্রেনের দনেতস্ক, লুহানস্ক, ঝাপরঝিয়া এবং খেরসন এই 4 প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। 2022 সালে সেপ্টেম্বরে 4 প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে মস্কো। অন্যদিকে নেটোর পক্ষ থেকে ইউক্রেনকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত ইউক্রেনকে সদস্যপদ দেওয়া সম্ভব নয়। ভারতে হিন্দু প্রতিবেশীদের চাপে বাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছেন মুসলিম দম্পতি। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ শহরের একটি অভিজাত এলাকায় নতুন বাড়ি কিনেছিলেন এক মুসলিম চিকিৎসক দম্পতি, কিন্তু স্থানীয় হিন্দু প্রতিবেশীরা তাদেরকে ওই বাড়িতে উঠতে দেননি। প্রতিবেশীদের দাবি ছিল এলাকাটি হিন্দু অধ্যুষিত হওয়ার অন্য সম্প্রদায়ের কাউকে সেখানে থাকতে দিতে চান না তারা। প্রতিবেশীদের চাপে পড়ে বাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।